সম্মানিত সুধী মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আবারও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আব্বাসী হুজুরের একটি ওয়াজ। এই ওয়াজে আব্বাসী হুজুর যে ভুলভাল কথা বলেছে সেগুলো আমি ডিবাঙ্ক করব। তাহলে কথা না বাড়িয়ে হুজুরকে সামনে নিয়ে আসি, কি বলেন? এই হচ্ছে আব্বাসী হুজুর। আচ্ছা, লেটস প্লে দা ভিডিও। হ্যাঁ, শোনা যাক। একটু নিয়ে দিকে নিয়ে দেয়। আবার এই দেখুন, কালো চশমা, কালো দাড়ি, হ্যাঁ, কালো কালো টুপি। তো কালো চশমা পরার পিছনে সে একটা সাইন্টিফিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। মানে কালো চশমা নাকি তার চোখকে রোদের আলো থেকে, সরি, সূর্যের প্রখর আলো থেকে মানে বাঁচিয়ে রাখে, এইটা বলেছে। কিন্তু কালো টুপি তার মগজকে কি অতিরিক্ত ড্যামেজ হওয়া থেকে মানে প্রোটেকশন দেয়, সেটা জানার বিষয়। আচ্ছা, ঠিক আছে, কথা না বাড়িয়ে আমি আমি বক্তব্যটা প্লে করি। দেখি সাউন্ড ঠিক আছে কিনা। হ্যাঁ, আচ্ছা। প্রথমেই তাদের চরিত্রটা তারা হরণ করে। কলেজ পর্যন্ত যে ছাত্র নামাজ পড়ে, বিশ্ববিদ্যালয়ে গেলে আর নামাজ, যে ছেলেটা মাথায় টুপি লাগে, আচ্ছা, কলেজ পর্যন্ত যে ছেলে নামাজ পড়ে বিশ্ববিদ্যালয়ে গেলে সে আর নামাজ পড়ে না। তো ভাই, কলেজ পর্যন্ত নামাজ পড়ে সে এই কারণে নামাজ পড়ে, সে জানে না যে হ্যাঁ নামাজ পড়লে কি হয় কি না হয়। হ্যাঁ, আর বিশ্ববিদ্যালয়ে যখন যায় তখন তার বুদ্ধির মুক্তি ঘটে, তখন বুঝতে পারে যে 5 ওয়াক্ত নামাজ পড়লে হ্যাঁ জীবনের সকল কাজে ব্যাঘাত সৃষ্টি হয়। ঠিক আছে, এবং এই নামাজটা হচ্ছে ওয়েস্ট অফ টাইম, এইটা সে বুঝতে পারে, যার কারণে সে নামাজ পড়া ছেড়ে দেয়। বুঝতে পারছেন? তো আমিও তো স্কুলে থাকা অবস্থায় নামাজ পড়েছি, ক্লাস 8-এ না থাকা অবস্থায় শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েছি এমনটি না। হুম, আমি নফল নামাজও পড়েছি। ঠিক আছে, তো যখন আমি কলেজে উঠেছি আস্তে আস্তে নামাজ পড়া ছেড়ে দিয়েছিলাম। আর ইউনিভার্সিটিতে যাওয়ার পরে তো মানে পুরাই নাস্তিক হয়ে গিয়েছিলাম, আর অনার্সে থাকা অবস্থায় নাস্তিক ছিলাম। ঠিক আছে, তো একটু শোনা যাক। হ্যাঁ, শুনি কি বলে। কলেজে যেত, সেই ছেলেটা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর ইসলামকে মানে না। সমস্যা হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেশ স্বাধীনের আগ থেকে আসন গেড়ে বসে গেছে মানুষরূপী শয়তানগুলো। কি মানুষরূপী শয়তানগুলো? কলেজে প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজের শিক্ষকরা আধুনিক জ্ঞান বিজ্ঞানের দ্বারা শিক্ষা অর্জন করেছে, এইগুলোর উপর শিক্ষা অর্জন করেছে। তো তারা শয়তান কিভাবে হয়? শয়তান তো মাদ্রাসার মোল্লাগুলো, শয়তান হচ্ছেন আপনি। হুম, যারা মানুষকে ঘৃণা করতে শিখায়, এরাই হচ্ছে শয়তান। ঠিক আছে, শোনা যাক। ওখানে নাস্তিক্যবাদও আছে, হিন্দুত্ববাদও আছে। আচ্ছা, কি নাস্তিক্যবাদও আছে, হিন্দুত্ববাদও আছে? ওয়াও! তো কলেজ ইউনিভার্সিটিতে নাস্তিক্যবাদ আছে, হিন্দুত্ববাদও আছে আপনি বললেন, এইখানে মূল্যতন্ত্রও আছে, সেইটা বললেন না কেন? এই যে বুয়েটে মানে জামাতি ইসলামের আখড়া বসে আছে, এটার কথা বললেন না কেন? বা ধরেন বিভিন্ন মেডিকেল কলেজে জামাতি ইসলামের বা ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা যে ঘাঁটি গেড়ে বসে আছে, সেইটা বললেন না কেন? আমি যখন চিটাগাং ইউনিভার্সিটিতে ছিলাম, হ্যাঁ, তখন পুরা চিটাগাং ইউনিভার্সিটি ইসলামিক ছাত্র শিবিরের দখলে ছিল। তো আপনি এইখানে খালি হিন্দুত্ববাদ আর নাস্তিক্যবাদের কথা বলছেন কেন? এখানে তো ইসলামবাদও আছে। হুম, এটা বইলেন না আপনি, প্লিজ। আপনি ভুলভাল তথ্য দিয়েন না। শোনা যাক। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যতদিন পর্যন্ত নাস্তিক্যবাদ আর হিন্দুত্ববাদের অভিশাপ মুক্ত না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে মেধাবী, চরিত্রবান, যোগ্য মানুষ কখনো পাওয়া যাবে না, যাবে না। আচ্ছা, যাবে না। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়গুলো যতদিন পর্যন্ত
হ্যাঁ, নাস্তিক্যবাদ মুক্ত না হবে ততদিন পর্যন্ত যোগ্য মানুষ পাওয়া যাবে না। তো ভাই, এই যে বাংলাদেশ চালায়, যারা চালায়, এরা কোথা থেকে লেখাপড়া করে এসেছে বলুন তো দেখি? এরা কি মাদ্রাসা পড়ুয়া কোনো শিক্ষিত মানুষ, নাকি এরা বিশ্ববিদ্যালয় থেকে মানে অনার্স, গ্রাজুয়েশন, মাস্টার্স করা মাস্টার্স করা শিক্ষিত মানুষ? বলুন তো দেখি। দেশ দেশটাকে কয়জন মোল্লা মৌলবি চালায়? দেশের অর্থনীতিবিদ, হুম, বিজ্ঞানী, তারপর সচিব, মন্ত্রী, মিনিস্টার, সাংসদ, এরা তো সবাই বিশ্ববিদ্যালয় এবং কলেজ পড়ুয়া মানুষ। এদের একজনও তো মোল্লা মৌলবি নাই। আজকে যে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এই দাঁড়িয়ে থাকার পিছনে কারা কাজ করেছে? মাদ্রাসার মোল্লা মৌলবীরা। এই দেশটাকে স্বাধীন করেছেন আপনার মতো কালো চশমাওয়ালা, কালো দাড়িওয়ালা, কালো টুপিওয়ালা মানুষ? নাকি এই দেশের এই দেশের এই দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র এবং শিক্ষিত মানুষ, এবং সেই সাথে খেটে খাওয়া শ্রমিক? আপনারা কি করেছেন বলুন তো দেখি? এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই 52-এর ভাষা আন্দোলনে রক্ত দিয়ে স্বাধীনতার বীজ বপন করেছিল। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই 52-এর ভাষা 1952-তে স্বাধীনতার প্রথম বীজ বপন করে। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়ে। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই 6 দফা আন্দোলনে আন্দোলনে নেমে পড়ে। ঠিক আছে? এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে আমরা জাতির পিতা মনে করে থাকি, যিনি আমাদেরকে একটা দেশ উপহার দিয়েছেন, তিনিও একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বুঝতে পেরেছেন? আপনি কি বলেন? আপনার কি মাথা ঠিক আছে? উনি কি মাদ্রাসা থেকে পড়াশোনা করে এসে ছাত্র রাজনীতি করেছিলেন? বা বাংলাদেশের নেতা অবিসংবিধানিত নেতা হয়েছিলেন? একজন মোল্লা দেখান যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। ফাইজলামির জায়গা পান না, শুনি। আরেকটা সমস্যা হচ্ছে ছাত্র রাজনীতি। আপনাদের মনে আছে গত বছর আমি আমার বক্তব্যে তাফসির মাহফিলে, তারপরে জিকির মাহফিলে, মসজিদের মিম্বরে বলেছিলাম পৃথিবীর কোথাও ছাত্র রাজনীতি নাই উন্নত না, পৃথিবীর কোথাও ছাত্র রাজনীতি নাই, আপনার কথা অনুযায়ী মেনে নিলাম। কিন্তু পৃথিবীর কোনো দেশ বাংলাদেশের ছাত্র রাজনীতির ফলে বাংলাদেশের ছাত্র রাজনীতির ফলে বাংলাদেশ প্রতিষ্ঠাতে সহায়তা করে নাই। কি বলেন আপনি এগুলো? এই বাংলাদেশের ছাত্ররাই স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। সুতরাং ছাত্র রাজনীতির দরকার বাংলাদেশে ছিল। 1990 এরশাদের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান হয়েছিল, এই গণ অভ্যুত্থানের পিছনে ছাত্র রাজনীতি কাজ করেছে, যার কারণে এরশাদ ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে চেয়েছিল। আপনি ছাত্র রাজনীতিকে এত ভয় করেন কেন? বাংলাদেশের ছাত্র রাজনীতির প্রেক্ষাপট ভিন্ন। বাংলাদেশের ছাত্র রাজনীতি, বাংলাদেশের ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধে বিরাট ভূমিকা পালন করেছিল। এই অবদানকে অস্বীকার করা যাবে না। তবে ছাত্র রাজনীতির কিছু মারাত্মক কুফল আছে, সেটা ভিন্ন ব্যাপার, সেটা আমি আলোচনা করতে চাচ্ছি না। কিন্তু আপনি ছাত্র রাজনীতির বিরুদ্ধে কথা বলতে হলে পরে আপনি ছাত্র রাজনীতির ফলে বাংলাদেশের কি সুবিধাটা হয়েছিল সেটি বলবেন তো, নয় কি? আচ্ছা, শোনা যাক। দেশে আমাদের দেশে ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত। এখন যে বাংলাদেশে দাবিটা উঠতেছে দেখতে, না, আমাদের দেশে
ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত কি উচিত না সেটি আপনি বলা উচিত না। আমাদের দেশে, হ্যাঁ, আমাদের দেশে আপনাদের মতো মোল্লা মৌলবীদের সাম্প্রদায়িক, হ্যাঁ, নারী বিদ্বেষী ওয়াজ মাহফিলগুলো বন্ধ করা উচিত। আমাদের দেশে মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দেওয়া উচিত, ছাত্র রাজনীতি না। বুঝতে পারলেন? কারণ আপনারা আপনারা যে মাদ্রাসার প্রোডাক্ট, আপনাদের মতো প্রোডাক্টগুলো বাংলাদেশের কোনো কাজে আসে না। সুতরাং মাদ্রাসা শিক্ষা বন্ধ করা উচিত। আজকে থেকে এই দাবি উত্থাপন করা হোক, মাদ্রাসা শিক্ষা বন্ধ করা উচিত। বুঝতে পারছেন? আচ্ছা, শোনা যাক। বুঝেছেন? বুয়েটের ছাত্ররা বলতেছে বুয়েটে কোনো ছাত্র রাজনীতি চলবে না। আদালত আবার বলেছে যে না, ছাত্র রাজনীতি চলবে। ছাত্র যদি ছাত্র জীবনে রাজনীতি করে তো ওইটা আবার শিক্ষিত হবে কেমন করে? আচ্ছা, বাংলাদেশের কোন ছাত্র রাজনীতি না করে, হ্যাঁ, ইউনিভার্সিটি পাশ করে নাই বলুন তো দেখি? ছাত্র রাজনীতিও করেছে, ইউনিভার্সিটি কলেজের পড়াও শেষ করেছে। এটা কি বলেন হুজুর? আপনি কি মাদ্রাসার বাইরে কোথাও কোনো স্কুল কলেজের বারান্দায় গিয়ে হাঁটাহাঁটি করেছিলেন? হ্যাঁ, মিছিল মিটিং করতে করতেই জীবন যাবে। মিছিল মিটিং করতে করতেই তো তার সময় চলে যাবে। আরে 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 মূর্খ, মিছিল মিটিং করতে করতে তার জীবন যাবে এই কথা বলো না তুমি। ইস, আপনি ওয়াল পলিটিক্সও জানেন না। এই যে আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটিতে ছাত্ররা হুম ছাত্ররা মিছিল মিটিং করতেছে, এই মিছিল মিটিং এর খবর আপনি রাখেন? এটা তো, এই মিছিল মিটিং দেখলে তো আপনি বলবেন না না, আমেরিকার ছাত্রদের রাজনীতিতে নেমে আসা উচিত। এই মিছিল মিটিংয়ে তারা, হ্যাঁ, ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে সোচ্চার হয়েছে। তো এটিকে কি আপনি ভুল বলবেন? গেল 2-3 দিন ধরে, হ্যাঁ, সারা আমেরিকা জুড়ে ছাত্ররা রাস্তায় নেমেছে। তো এটিকে কি আপনি সাপোর্ট করবেন না? আমি তো সাপোর্ট করি। ছাত্ররা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করে থাকে। আন্দোলন করার উদ্দেশ্য হচ্ছে তারা অমানবিকতা, ইনজাস্টিস এইগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে চেষ্টা করে। ঠিক আছে? ঠিক কিনা? আমার দৃষ্টিতে প্রত্যেকটি পাবলিক ভার্সিটিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা উচিত। এটা কি যারা প্রত্যেকটা ভার্সিটিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা উচিত? আপনি কে হন এইটা বলার জন্য? আমাকে বলুন তো দেখি। আপনি কি ইউনিভার্সিটির শিক্ষক? আপনি কি স্কুল কলেজে গিয়ে আপনি পড়াশোনা করেছেন? আপনি কি ইউনিভার্সিটি থেকে কোনো ডক্টরেট ডিগ্রি নিয়েছেন? আপনার কি কোনো ছেলে সন্তান ইউনিভার্সিটিতে পড়ে? আপনি কে হন? আপনি বরং বলবেন মাদ্রাসায়, হ্যাঁ, প্রতিটি শিশুকে বলাৎকার করা বন্ধ করা উচিত। আপনি এইটা বলবেন। আপনার চুকে পিছুটি আছে, সেটি আপনি না দেখে অন্যের চুকে পিছুটি আছে সেইটার দিকে অঙ্গুলি নির্দেশ করেন। এটা তো হয় না ভাই। রাজনীতি করে কলেজ বিশ্ববিদ্যালয়ে তাদের হাতে আর কলম থাকে না, পিস্তল উঠে আসে। কি পিস্তল দিয়ে কি আপনার বুকে তাক করেছিল? আপনারা মাদ্রাসায় পড়লে পরে আপনাদের হাতে কি উঠে আসে বলুন তো দেখি? ছাপাতি, দা, কুড়াল, ঠিক না? এটা বলেন না কেন? আপনারা মাদ্রাসায় পড়লে পরে কি করেন? বাচ্চাদের পাছা মারেন, নয় কি? ঠিক কিনা? তাদের ব্যাগে বই খাতা পাওয়া যায় না, গাজার পোটলা পাওয়া যাবে। বই খাতা পাওয়া যায় না, গাজার পুটলা পাওয়া যাবে। আপনি কি তাদের ব্যাগ সার্চ করে গাজার পুটলা বের করেছিলেন? আপনাদের মাদ্রাসায় কি পাওয়া যায়? হুজুরের রুমে সরিষার তেল পাওয়া যায়, হ্যাঁ, ভ্যাসেলিন পাওয়া যায়। কেন? এটা বলেন না কেন? অতএব
এই তাকওয়া ভিত্তিক শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। আচ্ছা, আমাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করেন তো, তাকওয়া ভিত্তিক ভিত্তিক শিক্ষা এটা আবার কি? এইটা কোন ধরনের শিক্ষা? এই ধরনের এই ধরনের শিক্ষা প্রণালী বা শিক্ষাক্রমের কথা তো আমি কোথাও শুনি নাই। আমি তো শুনি নাই। আমি প্লেটোর রিপাবলিক পড়েছি। প্লেটোর রিপাবলিকে তো উনি এই ধরনের তাকওয়া ভিত্তিক শিক্ষার কথা বলেন নাই। আপনি বলবেন শিক্ষা ব্যবস্থা হবে বিজ্ঞান, কর্ম, হ্যাঁ, এবং ইয়ে ভিত্তিক বা ইয়ে ভিত্তিক বিজ্ঞান, ইয়ে, অর্থনীতি ভিত্তিক, এই জাতীয় কথা বলবেন আপনি। এগুলো না বলেন তাকওয়া ভিত্তিক। আরে ভাই, তাকওয়া ভিত্তিক শিক্ষা অর্জন করলে কি কোনো মানুষের কর্মদক্ষতা বাড়ে? হুম সে কি তার কর্মসংস্থানের জন্য এই তাকওয়া ভিত্তিক শিক্ষা অর্জন করে হ্যাঁ কোনো কিছু করতে পারে? বলুন তো দেখি, তাকওয়া ভিত্তিক শিক্ষার মানে কি? তাকওয়া ভিত্তিক শিক্ষার মানে হচ্ছে আল্লাহকে ভয় করার শিক্ষা। তো ভাই, আল্লাহ কি বন জঙ্গলের বাঘ বা হিংস্র প্রাণী, হায়েনা, যে তাকে ভয় করে শিক্ষা অর্জন করতে হবে? হ্যাঁ, উন্নত বিশ্বের স্লোগান হচ্ছে আওয়ার এডুকেশন আওয়ার ফিউচার, আমাদের শিক্ষা আমাদের ভবিষ্যৎ। আচ্ছা, উন্নত বিশ্বের শিক্ষা প্রণালী তো এইটা আপনার প্রদর্শিত ইসলামিক শিক্ষার সাথে যায় না। এরা তো কাফির, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টিয়ান। এদের শিক্ষা ব্যবস্থার রেফারেন্স আপনি দেন কেন? এরা কি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে? এদের তো শিক্ষা ব্যবস্থা তাকওয়া ভিত্তিক না। কন্ট্রাডিক্ট করেন কেন? আর আমি বলি আওয়ার এডুকেশন নো ফিউচার, আমাদের যে শিক্ষা এটা কোনো ভবিষ্যৎই নাই। আচ্ছা দেখুন, এই যে হুজুরটা আমাদের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কথাবার্তা বলছে। একের পর এক বাংলাদেশ রাষ্ট্রটির সব কিছুর বিরুদ্ধে কথা বলেই যাচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থা নাকি ফিউচার নাই। তো আমাদের শিক্ষা ব্যবস্থার যদি ফিউচার না থেকে থাকে, তাহলে এই যে বাংলাদেশের জাজ যারা হয়, হ্যাঁ, এরা কি এরা কি ইউনিভার্সিটি কলেজ ইউনিভার্সিটি কলেজে পা না দিয়েই জাজ হয়েছে? এই যে বাংলাদেশের এতগুলো চিকিৎসক রয়েছে, এই চিকিৎসকরা কি মেডিকেল কলেজে না পড়াশোনা করেই হ্যাঁ চিকিৎসক হয়েছেন? তাহলে কি করে বলে আমাদের শিক্ষা ব্যবস্থার ফিউচার নাই? আরে মূর্খ, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ফিউচার না থাকলে এই দেশ চলছে কিভাবে? ছেলেটা মেহনত করে এমএ পাশ করলো, কিন্তু বিসিএস পাশ করতে পারলো না, ওর চাকরি বড়জোর গার্মেন্টস ফ্যাক্টরিতে। তো গার্মেন্টস বিসিএস পাস করতে না পারলে ওর চাকরি গার্মেন্ট ফ্যাক্টরিতে হয়, এটা রেফারেন্স দেন আপনি। চাকরি করতে তো 6 পাস যথেষ্ট, বড়জোর 10 পাস। তো এটা এমএ পাস করছে কি করতে? আমি আমার আশেপাশে একটা ফ্যাক্টরিতে 6-7 বছর আগে এক লোক, পাবনার লোক, বুঝলেন, সে একটা ফ্লোরের প্রধান। কি বললেন? সে ফ্লোরের প্রধান না? এটাও মিথ্যা বলছে, বুঝছেন? এগুলো কোনো রেফারেন্স নাই। তা আমি জিজ্ঞেস করছি আপনার বেতন কত? বলে 88,000 টাকা। আমি বললাম আপনি কি পাস? বলে এসএসসি পাস। আমি বললাম আপনার আন্ডারে লোকজন কেমন আছে? বলে লোক তো কয়েকশো, 45 জন আছে গ্রাজুয়েট। তো 45 জন যদি গ্রাজুয়েট থেকে থাকে তাহলে সমস্যা কোথায়? এরা চাকরি যদি না পেয়ে নিজের জীবন জীবিকার জন্য একজন অশিক্ষিত মানুষের আন্ডারে কাজ করে, তাহলে সমস্যাটা কোথায়? এরা তো কাজ করে খাচ্ছে, আপনার মতো তো মানুষের পকেট হাতিয়ে নিচ্ছে না, ঠিক না? কতজন? লোকটা এসএসসি পাস করে বেতন পাচ্ছে 88,000 টাকা মাস, আর তার অধীনে চাকরি করতেছে 45 জন এমএ পাস, বিএ পাস, বেতন 12,000, 14,000। এটা মিথ্যা কথা বলছে। আচ্ছা যাক, অসুবিধা নাই, শুনি। 16,000। কোথায় গেল পড়াশোনা? কি লাভ হইল? কি আচ্ছা, কিছুই তো দিতে পারলেন না। এরা সবাই বলছে ইয়েস, হ্যাঁ,
কিন্তু কেউ চ্যালেঞ্জ করে বলছে না, হুজুর আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন, একটু প্রমাণ দেন। কেউ বলছে না। তো এই এই দেশের মানুষ কি আন্ধা মুমিন হয়ে গেল? আপনারা জাতিকে না আখেরাতমুখী শিক্ষা না দুনিয়ামুখী শিক্ষা। আচ্ছা, আখেরাতমুখী শিক্ষা আবার কি ভাই? আখেরাতমুখী শিক্ষা দিয়ে আমি কি করব? হ্যাঁ, আখেরাতমুখী শিক্ষার তো কোনো প্রয়োজনই নাই। আখেরাত বলে তো কোনো জিনিসই নাই। আখেরাতমুখী শিক্ষা মানে কি? আখেরাতমুখী শিক্ষা হচ্ছে আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, হ্যাঁ, কোরআন থেকে আয়াত দিয়ে আয়াত ছাত্রদেরকে পড়িয়ে মানে শিক্ষা দেবেন, আয়াত শিক্ষা দেবেন, যে আয়াতের শিক্ষা হচ্ছে বেহেস্তে হুরিদের উঁচা উঁচা স্তন থাকবে, 72টা হুরি থাকবে বেহেস্তে, গেলমানরা আপনাদের চতুর্দিকে মদের গ্লাস নিয়ে ঘুরঘুর করতে থাকবে। হ্যাঁ, আখেরাতমুখী শিক্ষা হচ্ছে বেহেস্তে আপনি 72টা হুরিকে লাগাইতে থাকবেন। হ্যাঁ, আর আপনার স্ত্রী হবে হুরিদের সর্দান্নি। সে আপনার প্রতিটা পালা নির্ধারণ করে দেবে, কোন দিন কোন স্ত্রীকে লাগাইবেন সেইটা মানে দিয়ে দেবে। আখেরাতমুখী শিক্ষা হচ্ছে কি? আখেরাতমুখী শিক্ষা হচ্ছে দুজখের আগুনে আল্লাহ আপনাকে অনন্তকাল আগুনে পুড়াতে পুড়াতে রোস্ট বানাবেন। এটা হচ্ছে আখেরাতমুখী শিক্ষা। তো আখেরাতমুখী শিক্ষা তো বেহেশত দুজক এইগুলো। আর বেহেশতের বর্ণনা তো এটা এইটা তো মানে আর কি বললাম, গ্রাফি। তো এইগুলো শিক্ষা দিতে চান আখেরাতমুখী শিক্ষা? আপনার আখেরাতমুখীর শিক্ষা পেশাব করি আখেরাতমুখী শিক্ষাতে। আখেরাতমুখী শিক্ষা, আমাদের শিক্ষা ব্যবস্থা হচ্ছে দুনিয়ামুখী শিক্ষা, জীবন ভিত্তিক। জীবন চালনার জন্য আমাদের শিক্ষা হবে আমাদেরকে মানবিক মানুষ বানানোর শিক্ষা, এবং সেই সাথে আমাদের জীবনকে কল্যাণমুখী করার শিক্ষা। ঠিক আছে? আখেরাতমুখী শিক্ষা। এই মোল্লাকে মানে বাংলাদেশ সরকার অ্যারেস্ট করে না কেন আমাকে বলুন তো দেখি। উৎপাদনমুখী শিক্ষা, বুঝতেছেন? মনে রাখবেন, শুধুমাত্র প্রগতি বিজ্ঞান প্রযুক্তি শিখিয়ে মানুষকে মানুষ বানানো যায় না, যান্ত্রিক জীব বানানো যায়। কি? তো মাদ্রাসায় শিক্ষা দিয়ে কয়জন হুজুরকে মানুষ বানানো গেছে বলুন তো দেখি? এরা তো জানোয়ারের চেয়ে অধম। প্রতিটি মাদ্রাসায় বাচ্চাদেরকে এরা ধর্ষণ করে। তো মাদ্রাসার শিক্ষার ফল তো আমরা দেখতেই পাচ্ছি। আর যে শিক্ষার মধ্যে থাকবে ঈমান ও ইসলামের শিক্ষা, সাথে থাকবে বিজ্ঞান প্রযুক্তি, ওই মানুষগুলো হবে একদিকে ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট। আচ্ছা 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 আচ্ছা, ও যে ইসলামিক শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম এবং আখেরাত কিয়ামত হুর পরি থাকবে, সেই শিক্ষা ব্যবস্থা থেকে মানুষ হবে ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার। তো হুজুর আপনিও তো আখেরাতমুখী শিক্ষা অর্জন করেছেন, হ্যাঁ, করার পরে কি আপনি ব্যারিস্টার হতে পেরেছেন? আপনি কি ডাক্তার হতে পেরেছেন? না, কিছুই হতে পারেন নাই, আপনি মোল্লা হয়েছেন। হ্যাঁ, আপনার কামাই করার আর কোনো পথ জানা নাই, শুধুমাত্র ওয়াজ ছাড়া। ঠিক আছে? উকিল, প্রকৌশলী, ডাক্তার, রাজনীতিবিদ। আরেক দিকে হবে আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার। তার কাছে সমাজ নিরাপদ, দেশ নিরাপদ, ব্যক্তি নিরাপদ। না 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 না, তার কাছে সমাজ দেশ ব্যক্তি নিরাপদ না। তার কাছে কোনো মুক্তচিন্তক, স্বাধীন চিন্তার অধিকারী মোটেই নিরাপদ না। সে কোনো মানুষ যদি তার মুক্ত চিন্তা বা স্বাধীন বুদ্ধিবৃত্তির চর্চা করে থাকে, তাহলে তার ঘাড় থেকে তার মাথা নামিয়ে দেওয়া হবে। সুতরাং তার কাছে কেউই নিরাপদ না, নারীরাও নিরাপদ না। নারীদেরকে সাথে সাথে কালা বস্তার ভিতর ঢুকিয়ে দেবে। ঠিক কিনা? এই তাকওয়া ভিত্তিক শিক্ষার কোনো বিকল্প নাই। একটি আচ্ছা, বুঝলাম। রাষ্ট্রকে শিক্ষিত তাকওয়া ভিত্তিক শিক্ষার কোনো বিকল্প নাই, আমি বুঝলাম না। আমি এইটার ব্যাখ্যা বিশ্লেষণ অলরেডি করে ফেলেছি, আবার শুনি। করার জন্য সুশিক্ষিত জাতি গঠনে শিক্ষা কার্যক্রমে তিনটা পক্ষের রেসপন্সিবিলিটি লাগে। কটা পক্ষের? আচ্ছা,
রেসপন্সিবিলিটি লাগে, এটার উচ্চারণ কি ঠিক করতে পেরেছেন? একটা হচ্ছে গভর্নমেন্টস রেসপন্সিবিলিটি, টিচার্স রেসপন্সিবিলিটি, গার্ডিয়ানস রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি গ্রহণ করতে হবে সরকারকে, গ্রহণ করতে হবে। আচ্ছা, সেটা আমরা জানি। এটা কি আপনি ওয়েস্টার্ন এডুকেশন থেকে এই তিনটা রেসপন্সিবিলিটির কথা হায়ার করেছেন হুজুর, না কোরআন থেকে হায়ার করেছেন? কোরআনে তো এই ধরনের রেসপন্সিবিলিটির কথা কোরআনে নাই। কোরআনে কি শিক্ষা ব্যবস্থা কিভাবে হবে সেই কথা বলা হয়েছে? হাদিসে কি বলা হয়েছে? হুম, বলা হয় না। এগুলো সব আধুনিক শিক্ষা ব্যবস্থার কার্যক্রম। বুঝতে পারলেন? বুঝলেন তো? হবে অভিভাবককে, গ্রহণ করতে হবে শিক্ষকদেরকে। কথা বলেন। গার্ডিয়ানের রেসপন্সিবিলিটি হচ্ছে সন্তান হোমওয়ার্ক করলো কিনা তা দেখবে। না না না, গার্ডিয়ানের স্পেশালি মাদ্রাসার অভিভাবকদের রেসপন্সিবিলিটি হচ্ছে তাদের সন্তানদেরকে এইটা শিক্ষা দেওয়া যে কোনো হুজুর যদি তোমার প্রাইভেট পাঠে হাত দেয় তাহলে তুমি সাথে সাথে পুলিশ ডাকবা, আমাদেরকে জানাবা। মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবকদের রেসপন্সিবিলিটি হচ্ছে রেগুলার বেসিস তাদের সন্তানদের পায়ুপথকে চেক করা। বুঝতে পারছেন? আমি মাদ্রাসার শিক্ষার্থীদের গার্জিয়ানদের রেসপন্সিবিলিটির কথা বলছি। আপনি এইটা বলেন না কেন হুজুর? কথা বলেন। হোমওয়ার্ক। আচ্ছা, তো প্রিয় ভাই ও বোনেরা, আমি এই হুজুরকে ব্যাখ্যা বিশ্লেষণ করলাম। আমি বোধহয় মিস করেছি একটা জায়গায়। সে বলেছে বাংলাদেশের ইউনিভার্সিটি থেকে বিজ্ঞানী, কবি, সাহিত্যিক এগুলো বের হচ্ছে না। মূর্খ জানে না বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি থেকে একজন বিজ্ঞানী বের হয়েছিলেন। ওনার নাম হচ্ছে সত্যেন বোস। উনি আইনস্টাইনের সাথে কাজ করেছিলেন। তার একটা থিওরি হচ্ছে বুজন থিওরি, এবং আরেকটা থিওরি রিসেন্টলি নোবেল পুরস্কার পেয়েছে, এটির নাম হচ্ছে গডস পার্টিকেল। এরপরে উনি জগদীশচন্দ্র বসু বা আরও অন্যান্য বিজ্ঞানীদের কথা জানেন না। ঢাকা ইউনিভার্সিটি থেকে বেশ কিছু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানীর জন্ম হয়েছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী বের হয়েছেন। এবং আমাদের চট্টগ্রামের আরেকজন বিজ্ঞানীর নাম হচ্ছে জামাল নজরুল ইসলাম, যিনি স্টিফেন হকিংয়ের খুব ভালো একজন বন্ধু ছিলেন। তো এইগুলো উনি জানে না। আচ্ছা, ঠিক আছে, জানে না, না জেনে এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলছে। তো আমি মনে হয় ভালো করে ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। তো ভাই, আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মোল্লারা মসজিদেই থাকুক, মাদ্রাসায় থাকুক, আমাদের ইউনিভার্সিটি, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এইগুলো নিয়ে যাতে তারা নাড়াচাড়া না করে, তারা তাদের সমস্যা নিয়ে কথা বলুক। এইগুলো নিয়ে কথা না বলে ছাত্র রাজনীতি, শিক্ষা ব্যবস্থা, আমাদের কারিকুলাম, এইগুলো নিয়ে কথা বলা তাদের পক্ষে শোভা পায় না। আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ।